প্রায় ১০ মিনিট ধরে থেমে থেমে ওয়াশরুমের দরজা ধাক্কা দিচ্ছে ওয়াহিদ। সেই যে ১ ঘন্টা আগে হসপিটাল থেকে এসে ঢুকলো আর বের হওয়ার নামগন্ধ নেই। এই ঝুমুর, তুমি কি ভিতরে ঘুমিয়ে গেলে নাকি? বেশি ঘুম পেলে রুমে এসে ঘুমাও। কথার মাঝে ওয়াশরুমে এলো ঝুমুর। ওয়াহিদ তার চোখ মুখ দেখে চমকে উঠল। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। এই, কি হচ্ছে তোমার? চোখ মুখ লাল হয়ে আছে কেন? হসপিটাল থেকে চলে এলে শরীর খারাপ লাগছে বলে? এখন বেশি খারাপ লাগছে নাকি? বলেই কপালে হাত দিয়ে দেখতে লাগলো। না, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল, ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এদিকে আসো। বলে ওয়াহিদ ওকে খাটে নিয়ে বসিয়ে দিল। তুমি একটু বসো, আমি 5 মিনিটেই ফ্রেশ আসছি। তারপর দুপুরের খাবার খেয়ে মাথা ব্যথার ওষুধ খেয়ে নিও। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল ঝুমুর। কান্নার শব্দ কানে ভেসে আসতেই মিটমিট করে চোখ খুলল আদিল। চোখ খুলে দেখে কান্না করা মানুষটা তার মা ছাড়া আর কেউই না। কান্নার শব্দে মাথা ধরে আসলো তার। মা, থামো এবার। আমি তো মরে যাই নাই যে তুমি এইভাবে কান্নাকাটি শুরু করলা। শাহিদা আক্তার ছেলের দিকে করুণ চোখে চাইলেন। তুই কি বুঝবি আমার কষ্ট? নিজে তো কাল থেকে পড়ে আছিস ওইখানে। আমার কি অবস্থা তা শুধু আমিই জানি। কথার মাঝেই ফোন বেজে উঠল শাহিদার। কথা বলা শেষ করে আদিলের উদ্দেশ্যে বলেন, আমি বাড়ি যাই, তোর মামি আসছেন বাড়িতে। আদিল ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে। এই মহিলা আবার আসছে কেন? আমি কিন্তু বাড়ি যাব না বলে দিলাম। শাহিদা কোনো কথা না বলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সে জানে এখন কথা বললেই ঝামেলা শুরু করে দিবে ছেলেটা। আচ্ছা যাস না, এবার উঠে খাবার খেয়ে নে। কেয়ার কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো আদিল। চোখ মুখ কুঁচকে বলে উঠল, তোর এখানে কি? সেটা আমাকে না জিজ্ঞেস করি নিজেকে জিজ্ঞেস কর। দেখ, ঢং না করে বাড়ি যা। আমার কাজ আমি একাই করতে পারি। আচ্ছা তাই বুঝি, তাহলে নিজের হাতে খাতো। আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুই চলে যা। আদিল বেশ গম্ভীর হয়ে কথাটা বলে অন্যদিকে তাকিয়ে রইল। চাইলেও নিজের হাত দিয়ে খেতে পারবে না আদিল, কারণ তার ডান হাতের ভালোই ব্যথা পেয়েছে। এমন সময় হঠাৎ কেয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাফি নামটা। কল রিসিভ করেই বলে উঠল, হ্যালো রাফি ভাইয়া, কেমন আছো? ও পাশের ব্যক্তির কথা শোনা গেল না। ও ভালোই তো, আমি একটু হসপিটালে আছি আমার এক ফ্রেন্ডের সাথে। এই তো বিকেলের দিকে বাসায় চলে আসবো। না না, নিতে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কেয়া কল রেখে আদিলের দিকে তাকিয়ে দেখতে বলল ও তার দিকেই তাকিয়ে আছে। কি? আদিল কটমট করে বলে উঠে, কেন রে, বিকেলে যাবি কেন? এখনই যা। আমি কি তোকে আমার সাথে বসে থাকতে বলেছি নাকি? কেয়া রেগে গেল এবার। ধুর, তোর সাথে কথা বলাই বেকার, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। আমার সাথে কথা বলা তো বেকার হবেই। আর যাই হোক, আমি তো আর এত কথায় কথায় মধু ঝাড়ি না। যা, তোর ওই মধুওয়ালার কাছে যা। শব্দে শব্দে মুখ থেকে মধু ঝরবে আর তুই হা করে গিলবি। কেয়া মারার জন্য তেড়ে এলো আদিলের দিকে। এই, মুখ সামলে কথা বল, উনি আমার ভাইয়ের মতো। আদিল মুখ বাঁকিয়ে বলে, জানি, ভাইয়া থেকে সাইয়া। হোক, তাতে তোর কি? আদিল আর কিছু বলল না। আসলেই তো, যা ইচ্ছা হোক তাতে তার কি। কেয়া হাত ধুয়ে এসে ভাতের প্লেট হাতে নিয়ে আদিলকে বলল, উঠে বসার চেষ্টা কর, আর বেশি নাটক করার চেষ্টা করবি না তুই। যেই ডান হাত নাড়াতেও পারবি না তা আমার জানা আছে। আদিল উঠে বসে কেয়ার হাতেই খেতে লাগলো। কিছুক্ষণ পর বলে উঠল, এই নীরব কোথায়? ও কি এসেছিল? না, ওকে জানাইনি। ও তো বোনের বিয়ের জন্য কালী বাড়ি গেল। এখানে তো আমরা আছি, ও এসে আর কি করবে? ভালো করেছিস। আর ঝুমুর কি এসেছিল? কেয়া এক পলক আদিলের দিকে তাকালো, ফের অন্যদিকে তাকিয়ে বলল, না। ও, আমি আর খাবো না, তুই বাড়ি চলে যা। ঝুমুর ঘুম থেকে উঠে দেখলো 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। ওয়াহিদ বারান্দায় দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কথা বলা শেষ করে রুমে এসে ঝুমুরকে বসে থাকতে দেখে বলে,
উঠে গেছো তুমি? আচ্ছা, রেডি হয়ে নাও। আমি ভাবি আর রিদিকেও বলে আছি। ঝুমুর ভ্রু কুঁচকে তাকালো ওয়াহিদের দিকে, বলল, কেন? সকালে যে ঘুরতে চাইছিলেন মিসেস, তা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ও আচ্ছা। ঝুমুরের যেতে মন চাইছে না একদম, কিন্তু সে না গেলে ভাবির মন খারাপ হয়ে যাবে, তাই রাজি হয়ে গেল। ভাবি আর রিদিতা দুজনেই শাড়ি পরেছে, তাই ঝুমুরকেও বাধ্য হয়ে শাড়ি পরতে হলো। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির সাথে ম্যাচিং করে সামান্য অর্নামেন্টস পরছিল। হঠাৎ রুমে আসলো ওয়াহিদ। সে আগেই রেডি হয়ে গাড়ির কাছে চলে গিয়েছিল, কিন্তু পরে দেখলো তার ঘড়িটা রুমেই ফেলে এসেছে। আয়নায় ঝুমুরের প্রতিবিম্বটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঝুমুরের পেছনে। ওয়াহিদকে এত কাছে আসতে দেখে ঝুমুরের হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আর কিছু বলার আগেই পেছন থেকে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের উপরে থাকা ঘড়িটা নিয়ে নিল ওয়াহিদ। ঝুমুরের দিকে তাকিয়ে বলল, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি রেডি হলে ভালো হয়। ঝুমুর জোরে নিঃশ্বাস ছাড়ল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, হাতের দিকে তাকিয়ে চুড়ি পরতে পরতে বলল, আচ্ছা। তারপর আচমকা এক অঘটন ঘটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ওয়াহিদ। ঝুমুরের সর্বাঙ্গ ঝাঁঝা করে উঠল। গালের সেই চুম্বনকৃত স্থানে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কয়েক মিনিট। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঝুমুর মনে মনে ভাবল, তার বাবার চোখের সবচেয়ে ভদ্র লোকটা একমাত্র তার সামনেই চূড়ান্ত অভদ্র হয়ে যায়। তবে এই অভদ্র লোকটাকে তার এখন ভালোই লাগে। ভাবতে ভাবতে মুচকি হাসল। বিকালের শান্ত হাওয়ায় ভাসতে ভাসতে নদীর পাশে হাঁটছে ঝুমুর। সামিয়া আর রিদিতা কাঁকড়া কিনতে গেছে। নদীর পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মূল সুন্দর দৃশ্য মনে হয় আর কিছু নেই। নিত্যদিনের দালান কোঠা, পিচ ঢালা রাস্তার যানজট ফেলে মানুষ এমন একটুখানি কোলাহল শূন্যতা খুঁজে বেড়ায়। কখন যেন ওয়াহিদ পাশে এসে দাঁড়ালো, ঝুমুর তা টের পেল না। ওয়াহিদের দিকে তাকাতেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল। ফের লজ্জায় মাথা নুয়ে পড়ল। ওয়াহিদ বলতে লাগলো, এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। যখন নিত্যদিনের রুটিনে খুব ক্লান্ত হয়ে যায়, তখন এখানে চলে আসি। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কেমন শীতল পরিবেশ, হিমেল হাওয়া, সবকিছু নিয়ে ভেজাল। আচমকা ঝুমুর ওয়াহিদের দিকে তাকিয়ে বলে, আপনার মতো। ওয়াহিদ স্পষ্ট শুনতে পেল ঝুমুরের কথাটা, তবুও জিজ্ঞাসা করে, কি বললে? ঝুমুর বলে, বললাম হ্যাঁ, জায়গাটা আসলেই সুন্দর। ওয়াহিদ শব্দ করে হেসে দিল। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আসছো আর আমি কোথায় কোথায় খুঁজেই যাচ্ছি। সামিয়ার কণ্ঠস্বর শুনে ওয়াহিদ ঝুমুর দুজনেই ফিরে তাকালো। ঝুমুর বলল, আপু, এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। তো অহিত, তুমি কেন সূর্যাস্ত দেখছিলে? দুষ্টু হেসে বলে সামিয়া। ওয়াহিদ ঝুমুরের দিকে তাকায়, তারপর সামিয়াকে বলে, দেখছিলাম কোনো একটা, আর না দেখে উপায় কি? আজ সূর্যটাকে একটু বেশি সুন্দর লাগছে। ও তাই? ও সূর্য তো প্রতিদিনে দেখতে পারো। খাবার যে অর্ডার দিয়েছিলে সেই খেয়াল আছে? এখন চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াহিদ হালকা হেসে নদীর পাশের ছোট্ট রেস্তোরাঁয় ঢুকে গেল। ঝুমুর আর সামিয়াও কথা বলতে বলতে চলে গেল সেদিকটায়। ঝুমুর ছাড়া বাকি সবাই কাঁকড়া খায়, তাই ওর জন্য আলাদা করে চিংড়ি ফ্রাই নেওয়া হয়েছে। আরও কিছু খাবার অর্ডার করতে চেয়েছিল, কিন্তু এখানে শুধু সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়। আর ঝুমুরের চিংড়ি ফ্রাইতে অতিরিক্ত ঝাল দেওয়া হয়েছিল, যার কারণে ও আর খেতে পারেনি। টেবিল থেকে উঠে বেসিনের কাছে চলে গেল হাত ধুতে। ওয়াহিদ খাবারের বিল দিতে গেল। সেখানে ঘটল আরেক কাহিনী। কথা থেকে এক মেয়ে এসে আচমকা ওয়াহিদকে জড়িয়ে ধরল। ঝুমুর তো সেই দৃশ্য দেখে হা হয়ে গেল। ওয়াহিদ নিজেও চমকে গেল। পরে মেয়েটার মুখ দেখে বলে উঠল, কনা, তুই কেমন আছিস? এই তো ভালো। তা তুই এখানে কি করছিস? ওয়াহিদ ঝুমুর আর সামিয়াদের দেখিয়ে বলল, এই তো ঘুরতে এসেছিলাম। সবার সাথে কণার পরিচয় করিয়ে দিল ওয়াহিদ। কণা হচ্ছে তার কলেজ জীবনের বন্ধু। কণা ওয়াহিদকে বলতে লাগলো, প্রায় ৫-৬ বছর পর দেখা, তাই না?
সেই যে কলেজ শেষে দেখা হয়েছিল, এরপর তো তুই কোথায় হারিয়ে গেলি? ওয়াহিদ হাসতে লাগলো। তুই খোঁজার চেষ্টা করিস, এর জন্য পাসনি। হারিয়ে গেলে কি আর তোর সামনে বসে থাকতাম এখন? আচ্ছা, বিয়ে করছিস নাকি, নাকি আগের মতো সিঙ্গেল পদবিতে আটকে আছিস? এমন কথা শুনে হেসে উঠল কণা। ওয়াহিদের দিকে তাকিয়ে বলে উঠল, তোর মতো কাউকে পাইনি যে, তাই এখনো সিঙ্গেল। ওয়াহিদ হাসতে হাসতে বলে, ভাগ্যিস পাসনি, না হলে আমার মতো একটা শান্ত একটা ছেলের জীবন অশান্ত করে দিতে। ঝুমুর সেই শুরু থেকেই রাগে জ্বলছে। কণা মেয়েটার এমন গায়ে পড়া স্বভাবটা তার মোটেও ভালো লাগছে না। মনে মনে বলে, বান্ধবী বান্ধবীর মতো থাকবি, অন্য মেয়ের জামাইয়ের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? আবার ব্যঙ্গ করে বলে, তোর মতো কাউকে পাইনি তাই বিয়ে করিনি, ন্যাকা। কণার জরুরি কল আসায় সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে ওয়াহিদের হসপিটালের অ্যাড্রেস নিয়ে গেল পরে দেখা করবে বলে। চাঁদনি রাত, আলো আধারের মিশ্রণে ঝলমল করছে চারিপাশ। বারান্দার এক পাশ থেকে ভেসে আসা শিউলি ফুলের গন্ধে ম ম করছে সারা ঘর। ঝিরঝিরিয়ে শীতল বাতাস বইছে। দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। তারা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। প্রকৃতি শীতল স্নিগ্ধ বাতাস গায়ে মেখে জ্যোৎস্না বিলাসে মেতেছিল ঝুমুর। ঘর থেকে ওয়াহিদের ডাকে ব্যাঘাত ঘটে ঝুমুরের জ্যোৎস্না বিলাসে। রুমে যেতেই ওয়াহিদ বলে ওঠে, ঘড়িতে দেখেছো কয়টা বাজে? 8টা বাজে। তুমি এখন বারান্দায় কি করছো? যাও, বই নিয়ে বসো। ঝুমুর এবার কিছু না বলে টেবিলে বসে গেল। আসলেই পড়া দরকার, সামনেই পরীক্ষা। এতদিন বাবার বকা হজম করে নিলেও এখন যদি ফেল করে বসে, সে লজ্জায় হজম করবে কি করে? ওয়াহিদ মোবাইল হাতে নিয়ে বসেছিল, মূলত ফেসবুক স্ক্রল করছিল। বারবার ঝুমুরের দিকে আর চোখে তাকাচ্ছিল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে ঝুমুর একটা ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করছে, সলভ করতে পারছে না। ওয়াহিদ খাতাটা হাতে নিয়ে বলে উঠে, কি সমস্যা? ঝুমুর কিছু বলল না। তোমাকে তো বলেছে যেটা সমস্যা হবে সেটা আমাকে দেখাবে। পরের বার থেকে যে কোনো সাবজেক্টে কোনো সমস্যা হলে আমাকে বলবে, বুঝছো? আচ্ছা। ওয়াহিদ ম্যাথটা সলভ করে দিল, আবারও কয়েকটা সাবজেক্ট দেখিয়ে দিল। ওয়াহিদ রাতের খাবার খেতে চলে গেল আর ঝুমুরের খাবারটা ঘরে নিয়ে আসবে বলল। ঝুমুর মন খারাপ করলো। কি এমন সময় লাগতো সবার সাথে বসে একসাথে খেলে? ওর কি একা একা খেতে ভালো লাগে নাকি? কিছু সময় পর ওয়াহিদ দুটো খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকলো। টেবিলের উপরে প্লেটগুলো রেখে বলল, তাড়াতাড়ি হাত ধুয়ে এসে খেয়ে নাও। নিচে যেতে বারণ করেছে, কারণ নিচে গেলেই তুমি 1 থেকে 1.5 ঘন্টার আগে আর উপর আসতে চাও না। ওয়াহিদ হাত ধুয়ে এসে প্লেট হাতে নিল। ঝুমুরকে বসে থাকতে দেখে বলল, কি যাচ্ছ না কেন? নাকি আমার হাতে খেতে চাও? ঝুমুর তড়িৎ গতিতে গিয়ে হাত ধুয়ে এলো। আমি নিজের হাতেই খেতে পারি। খেতে খেতে ওয়াহিদ লক্ষ্য করলো ঝুমুর মাছ খাচ্ছে না। সে বলে ওঠে, তুমি মাছ খাও না? ঝুমুর কিছু বলবে না বলবে ভেবে বলল, খাই, কিন্তু আজকে ভালো লাগছে না। ওয়াহিদ বলে, ও আচ্ছা। তারপর নিজের প্লেটের মাছটার কাটা বেছে ঝুমুরের প্লেটে দিয়ে দিল আর ঝুমুরেরটা নিজে নিয়ে খাওয়া শুরু করলো। ঝুমুর যে কিছু বলবে তারও সময় পেল না, যে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। রাত প্রায় 12:30 বাজতেই ঝুমুর আর চোখ খুলে রাখতে পারছে না। ওয়াহিদ সবাই বসে তা দেখলো, বলে উঠে, বিছানায় গিয়ে ঘুমাও। ঝুমুর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল, যেন সে এটার অপেক্ষাই করছিল। ওয়াহিদ হালকা হেসে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল ঝুমুরের পাশে। হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিল ঝুমুরের মসৃণ শরীরটা, জড়িয়ে ধরে লম্বা কেশে মুখ গুজে রাখলো। মৃদু কেঁপে উঠল ঝুমুরের শরীরটা। অতঃপর তলিয়ে গেল ঘুমের রাজ্যে। 2 দিন পর হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো আদিলকে। 3-4 দিন ধরে বিছানায় শুয়ে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না। নীরব বাড়ি থেকে ফিরে এসে আদিলের খবর পেয়ে তখনই ছুটে আসে। এসেই কয়েকটা অশ্রাদ্ধ বাক্য ছুড়ে দিল তার দিকে। ধুরশালা, তোরে আমার বাইকটা দেওয়াই ভুল হয়েছিল। নিজে তো বিছানায় শুয়ে শুইয়া মজা নিতাছস, আর ওইদিকে আমার বাইকের নাড়ি ভুড়ি সব বাইর করে ফেলছস।
আমার ডায়েটে যাওয়া বন্ধ হইয়া গেল। কত কষ্ট কইরা ওই দিন বাইক দেখাইয়া একটা সুন্দরী মাইয়া পটাইছিলাম, সব শেষ। আদিল হো হো করে হাসতে থাকে। ইস, কি করলাম আমি! এখন তো আমার বন্ধু নায়ক দেব থেকে প্রেমিক দেবদাস হইয়া যাবে। নীরব টেবিলের উপর থেকে বই নিয়ে আদিলের দিকে ছুঁড়ে মারে। নীরব আদিলের ঘরটা একটু দেখে বলে ওঠে, কিরে, তোদের ঘর এমন গোছগাছ করতেছে কেন? এমন সময় রুমে নীরবের জন্য হালকা চা নাস্তা নিয়ে আসে আদিলের মা। তিনি নীরবকে বলেন, আমরা এখান থেকে যশোর চলে যাচ্ছি বাবা। সেখানে আদিল পড়ালেখার পাশাপাশি ওর বাবার ব্যবসাটা দেখবে। কত কাল আর আমি করব, কম তো কষ্ট করিনি। এবার একটু দায়িত্ব নিতে শিখুক, বুঝতে শিখুক। নীরব অবাক হয়ে তাকিয়ে আছে আদিলের মায়ের দিকে। কি এখন চলে যাচ্ছেন? কিন্তু কিছু মাস পরেই তো পরীক্ষা। আমি স্যারদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন রেগুলার ক্লাস না করলেও সমস্যা নেই, শুধু এসে পরীক্ষাগুলো দিয়ে যাবে। পরীক্ষার দিনগুলো না হয় এখানেই থাকবে। নীরব এবার বলে, কিন্তু এখন যাওয়াটা কি খুব জরুরি? আর কয়েকটা দিন পরে গেলে হয় না? আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন আদিলের মা। নীরব জানে তিনি এক কথার মানুষ, যা বলছে তাই করে ছাড়বে। আবার আদিলের দিকে তাকিয়ে বলে, ধুর, আমিও দেখমু। আমারে নতুন মাইয়া পটানোর মেশিন না কিনা দিয়া তুই কই যাস? তারপরও ঘর থেকে বেরিয়ে যায়। আদিল শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে আদিলের চোখের কোণায় পানি জমে যায়। এই শহরে তার এত এত স্মৃতি। এই শহরের প্রতিটা রাস্তা অলিগলি তার রক্তে মিশে আছে। এত এত ভালো খারাপ মুহূর্ত রেখে সে কিভাবে যাবে? তার চেয়েও বড় কথা, তার যে কয়েকটা বন্ধু নামক শত্রু আছে। আদিলের বাড়ি থেকে রগে রগে মেজাজ নিয়ে বের হয়ে চুপচাপ মাথা নিচু করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল নীরব। হঠাৎ দেখে রাস্তার পাশে বসে একটা মেয়ে দুটা কুকুরকে কিছু খাবার খাওয়াচ্ছে। মনের অজান্তেই সেই দৃশ্যটাতে চোখ আটকে গেল। বিভিন্ন ঔষধ ভ্যাকসিন দিয়ে কুকুরের মারার যুগে এই দৃশ্যটা দেখার মতো। নীরব কৌতূহলবশত মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা তাকে দেখল না। আপনি কি কোনো সংস্থা থেকে এসেছেন? নিচে বসে থাকা মেয়েটা নীরবের দিকে তাকালো। উঠে পানির বোতল নিয়ে হাত ধুয়ে বলল, এমন কেন মনে হলো? সংস্থায় কাজ না করলে কি রাস্তায় পশু পাখিদের খাওয়ানো যাবে না? না, তেমন না, তবে কামড়ে দেওয়ারও তো একটা ভয় আছে। আমার টিকা দেওয়া আছে। বলে মেয়েটা হাঁটতে শুরু করলো। আদিল পেছনে হাঁটতে হাঁটতে আবারও বলে উঠল, আচ্ছা, আপনার নামটা কি? মেয়েটা থামে, নীরবের দিকে তাকিয়ে বলে, নাম আরফা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষে পড়ছি। এখানেই হোস্টেলের থেকে পড়াশোনা করছি। আর আমার পার্সোনাল ফোনও আছে, কিন্তু নাম্বার সবাইকে দেওয়া যাবে না। আর কিছু? বিয়ের জন্য পাত্র দেখবেন না নিশ্চয়ই? বলেই হেঁটে চলে গেল সেখান থেকে। নীরব যেন টুক করে আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবল, শালা, এটা মাইয়া না লাল মরিচ? নীরব হাসতে হাসতে বলে, ধুর, আজকের দিনটাই কুফা। প্রথমে মাইয়া পটানোর মেশিনটা গেল, আর এখন সিনিয়র আপুর কথায় ঝাঁজ দিল। এভাবেই কেটে গেল প্রায় মাস তিনেক। প্রকৃতিতে চলছে শীতের শাসন, সূর্যের প্রখরতা কম। আজ ঝুমুরের টেস্ট পরীক্ষা শেষ হলো। এ নিয়ে ঝুমুরের মনে খুশির ফোয়ারা বইছে। এতদিন পরীক্ষার কারণে পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবার বিন্দুমাত্র অবকাশ ছিল না। সামিয়া তো ঝুমুরের পরীক্ষা শেষ হলে সাজেক যাওয়ার প্ল্যান করে রেখেছে। সাজেক ঝুমুরের অনেক পছন্দের একটা জায়গা। এই সব ভেবে ভেবে খুশিতে তার মনে লাড্ডু ফুটতে লাগলো। কলেজের বাউন্ডারি ঘেঁষে হাঁটছে ঝুমুর, নীরব আর কেয়া। কেয়া আর ঝুমুরের সম্পর্ক এখনো পুরোপুরি আগের মতো না হলেও দুজনের মধ্যে প্রায় সব ঠিকঠাক। ধুর, আজকে হলঘাটে 2টা স্যার পড়লো। 2 স্যার একলগে পড়লে প্রতিযোগিতা কইরা ঘাট দেয়। মাঝখান থেকে আমি বাঁশ খাই। কণ্ঠে বিরক্ত নিয়ে বলল নীরব। ঝুমুর হেসে দিল নীরবের কথায়, বলে উঠে, নাচতে না জানলে উঠান বাঁকা। তুই পারিস না ওইটা বল। নীরব গা ছাড়া ভাব নিয়ে বলে, ধুর, এত লেখাপড়া কইরা কি হবে? শোন, মানুষ লেখাপড়া করে ভালো একটা বিয়ে করার জন্য। আমার পিছনে তো এমনিতেই এত মাইয়ার লাইন লেগা আছে, কোনটারে রেখা কোনটা নিব বুঝি না। এই জন্যই ভাবলাম লেখাপড়াটা কম করি, তাহলে যদি বাছাবাছি করতে একটু ঝামেলা কম হয়।
ঝুমুর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কেয়া ঝুমুরের পাশে হাঁটছে ঠিকই, কিন্তু তার মন অন্য জায়গায়। ঝুমুর কেয়ার দিকে তাকিয়ে বলে, কিরে এদিক ওদিক এত কি দেখছিস? নীরব কেয়াকে লক্ষ্য করছিল বেশ কিছুক্ষণ ধরে। নীরব বলে, যার জন্য এতক্ষণ ধরে এদিক সেদিক দেখছিস সে তো মনে হয় এতক্ষণে যশোর। কি আদিল আজকেই যশোর চলে গেছে? কই কিছু বললো না তো? ঝুমুর জিজ্ঞাসা করে। নীরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কবে আর বইলা গেছে। আদিলটার যে কি হইল কিছু বুঝি না। কেয়ার ভাবমূর্তি পরিবর্তন হলো না। সে ভেবেছিল এমন কিছুই হবে। কোনো দিন আর তাকে বলে গেছে যে আজ বলবে। 3 মাস আগের কথা। আদিল অসুস্থ শুনে তার জন্য নিজের হাতে রান্না করা খাবার পাঠিয়ে দিল কেয়ার মা। কেয়াও আদিলের সঙ্গে দেখা করার বাহানা খুঁজছিল, কিন্তু খাবারের বক্স হাতে নিয়ে আদিলের বাসার সামনে এসে দেখে বাসায় তালা মারা। পাশের বাসার এক মহিলাকে জিজ্ঞাসা করে জানতে পারলো আজ সকালেই নাকি তারা এ বাসা ছেড়ে চলে গেছে। কেয়া কথাটা বিশ্বাস করতে না চাইলে ওই মহিলা তাদের কাছে আদিলের বিক্রি করে দিয়ে যাওয়া কিছু পুরনো আসবাবপত্র দেখলো। কেয়া দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। পরে নীরবের থেকে জানতে পারলো আদিল তার বাবার বাড়িতে উঠেছে। সেই থেকে আদিলের প্রতি কেয়ার রাগ। অন্য কিছু না ভাবুক, অন্তত বন্ধু ভেবে বলে তো যেতে পারত। ঝুমুর আর নীরব কেয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। তারা আদিলের প্রতি কেয়ার অব্যক্ত অনুভূতি বুঝতে পেরেছে বহু আগেই, কিন্তু কখনো কিছু বলার সাহস পায় না। কারণটা আদিলের ছন্নছাড়া স্বভাব। কথা বলতে বলতে আর একটু এগিয়ে দেখলো গাড়ি নিয়ে ওয়াহিদ দাঁড়িয়ে আছে। ঝুমুর ওদেরকে বিদায় জানিয়ে চলে গেল। নীরব কেয়াকে বাসার সামনে ছেড়ে দিয়ে নিজে একটা রিক্সা ঠিক করে নিল। যে রিক্সাতে উঠে বসবে তখনই রিক্সাওয়ালা বৃদ্ধ লোকটি বলে উঠল, বাজান একটু বউ, আমি এক প্যাকেট বিড়ি নিয়ে আই। নীরব লোকটিকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা আপনি থাকেন, আমি নিয়ে আসি। 1 প্যাকেট সিগারেট দেন তো। যখনই দোকানদারের কাছ থেকে প্যাকেটটা হাতে নিবে তখন পাশ থেকে ভেসে আসলো একটা মেলি কণ্ঠস্বর, বাহ, সিগারেটও খাও দেখছি। তো আর কি কি গুণ আছে তোমার? পেছনে ফিরে তাকিয়ে মেয়েটার মুখটা দেখে প্রথমে অচেনা মনে হলো। পরে মনে পড়লো, আরে এই মেয়েটাই তো ওই দিন রাস্তায় কুকুরগুলোকে খাওয়াচ্ছিল। আসলে এটা আমার না, ওই রিক্সা চালক চাচার। রিকশায় বসে থাকা লোকটাকে দেখিয়ে বলল, নাইস এক্সকিউজ। নীরব বলে, এক্সকিউজ দেওয়ার কি আছে, আর নিজে খেলেও খেতে পারি, তাতে আপনার কি? আফরা বলে উঠে, রাস্তাঘাটে ছোটরা কি করে বেড়ায় তা দেখার দায়িত্ব বড়দের, তাই না? নীরব ভ্রু কুঁচকে তাকায় আফরার দিকে, বলে, ও আচ্ছা, তা এমন খেয়াল কি সবারই রাখেন নাকি? আফরা হেসে উঠল, বলে, না, শুধু যারা বখাটেপনা করে তাদের রাখি, আর একদম সোজা করে দিই। লিস্টের সঙ্গে দোকানদারের দেয়া জিনিসপত্রগুলো মিলিয়ে নিয়ে টাকা দিয়ে চলে গেল আফরা। কিন্তু ঘটলো আরেক বিপত্তি। পার্স হাতিয়ে দেখলো সব টাকা খরচ করে ফেলেছে। গাড়ি ভাড়ার টাকাও বাকি নেই। নীরব আফরার দাঁড়িয়ে থাকার বিষয়টা লক্ষ্য করে এগিয়ে যায় তার দিকে। আপনি যেহেতু আমার খেয়াল রাখছিলেন, আমারও তো উচিত আপনার জন্য কিছু করা। আপনি চাইলে আমার রিক্সায় আসতে পারেন। মনে হয় না এই দুপুরে আর রিক্সা পাবেন। আমি হোস্টেলের সামনে দিয়ে যাব। আফরা প্রথমে যেতে চাইল না, কিন্তু পরে ভাবলো এখন তো কোনো গাড়িও পাবে না, তাই সে রাজি হয়ে গেল। কিন্তু নীরবকে বলল, আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু একটা শর্তে। রিক্সা ভাড়া দুজনে অর্ধেক করে দিব, তবে টাকাটা আমি এখন দিতে পারবো না, পরে তোমাকে দিয়ে দিব। নীরব আর কিছু বলে না, জানে এই মেয়ের সাথে সে কথায় পেরে উঠবে না। কি আজকে পরীক্ষা বেশি ভালো হয়েছে নাকি? এত খুশি খুশি লাগছে কেন? ঝুমুরের হাসি মুখের দিকে তাকিয়ে কথাটা বলে ওয়াহিদ। ঝুমুর বলে, কোথায় খুশি? ওটা তো এইভাবেই। ওয়াহিদ গাড়ির স্টারিংয়ে হাত ঘুরাতে ঘুরাতে বলে, হ্যাঁ এভাবে হলেই ভালো। কয়েক মাস পর ফাইনাল পরীক্ষা, এখন এত খুশি হলে লাভ নেই, এখন শুধু পড়াশোনা। ঝুমুরের মুখে অন্ধকার নেমে এলো। জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, সাজেক হয়তো আর যাওয়া হবে না। ওয়াহিদ ওর দিকে তাকিয়ে বলে,
এখন আবার কি হয়েছে? তোমার তো ঘন ঘন মুডসিং হচ্ছে কেন? সবার যে কারণে হয় আমারও তাই। আর ইউ শিওর? আমার জানার মতে প্রেগনেন্সির টাইমে মেয়েদের এমন মুডসিং হয়, বাট ইউ আর নট, রাইট? এক চোখ টিপে বলল ওয়াহিদ। ঝুমুর রেগে মেগে ওয়াহিদকে কিছু বলতে চাইলো, কিন্তু মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। ঝুমুররা বাড়িতে এসে দেখলো সামিয়া আর ওয়ালিদ কোথাও যাচ্ছে। পরে জানা গেল চেক আপের জন্য হসপিটালে যাচ্ছে। সামিয়ার প্রেগনেন্সির 4 মাস চলছে। আগে সবাই ভেবেছিল ঝুমুরের পরীক্ষা শেষ হলে বাইরে থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, কিন্তু এখন সামিয়ার শারীরিক কন্ডিশন বেশি ভালো না। ঝুমুর সামিয়ার সঙ্গে কথা বলে ঘরে গিয়ে দেখলো ওয়াহিদ রুমে নেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টি শার্ট ট্রাউজার পরে বেরিয়ে এলো ওয়াহিদ। ঝুমুর কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন ওয়াহিদ আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে খাটে রেখে বলল, আজকে সন্ধ্যায় রেডি থেকো, আমার এক ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট ইভেন্ট আছে। আমি হসপিটাল থেকে এসে নিয়ে যাবো তোমাকে। আধ ঘন্টা ধরে শাড়ি পরে রেডি হয়ে চুল নিয়ে ঘাটাঘাটি করছে ঝুমুর। কোনো মতেই আজ চুলটা সেট করতে পারছে না, বারবার বাঁধছে আবার খুলছে। তার পরনে একটা শিপন কাপড়ের মেরুন শাড়ি, হাতে গলায় সামান্য কিছু জুয়েলারি। চুল নিয়ে আবার কিছু করতে গেলেই ওয়াহিদ রুমে আসলো। সে মাত্রই হসপিটাল থেকে ফিরেছে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে ঝুমুরের উদ্দেশ্যে বলল, আলমারির বাম পাশের তাকে একটা ব্যাগ আছে, সেটা বের করো। ঝুমুর ব্যাগটা বের করে কৌতূহল বশত দেখল। ভেতরে কালো রঙের একটা শার্ট। ব্যাগের ভেতরে সব কিছু গুছিয়ে খাটের উপরে রাখলো। বিরক্ত হয়ে চুল বেনুনি করে ফেললো। ওয়াহিদ ওয়াশরুম থেকে বের হয়ে তা দেখে বলল, চুল খুলে রাখো, আর বাইরে অনেক ঠান্ডা, একটা সোয়েটার নিয়ে নাও, পরে খুলে ফেলো। ঝুমুর রেডি হয়ে খাটে বসে রইল। বসে বসে ওয়াহিদের রেডি হওয়া দেখছে। আজকে সব ব্ল্যাক পরেছে ওয়াহিদ। ওয়াহিদ বডিতে পারফিউম স্প্রে করতে করতে আয়নায় ঝুমুরের দিকে তাকিয়ে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, বাট এভাবে লুকিয়ে দেখার কি আছে? তুমি বললেই তো আমি তোমার সামনে বসে থাকি, আর তখন যত খুশি দেখতে পারবে। ঝুমুর লজ্জা পেয়ে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। ওয়াহিদ হাসতে হাসতে বলে ওঠে, ভাঙবে তবুও মচকাবে না। পার্টিতে গিয়ে ওই দিনের সেই বিরক্তিকর মেয়েটা মানে কণাকে দেখতে পেল। মেয়েটা খুব সুন্দর, পরনে একটা ব্ল্যাক গাউন। কণা তাদের দুজনকে দেখে এগিয়ে এলো। ওয়াহিদকে দেখে বলল, ইউ লুক সো হ্যান্ডসাম ওয়াহিদ। এরপর ঝুমুরের উদ্দেশ্যে বলল, অ্যান্ড অলসো ইউ লুকস প্রিটি। ঝুমুর সৌজন্য হাসলো। শুরু থেকেই কেন জানি তার এই মেয়েটাকে ভালো লাগে না। ওয়াহিদ এক পাশে দাঁড়িয়ে এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল। হঠাৎ একটা ওয়েটার তার হাতে থাকা জুসের গ্লাস ওয়াহিদের শার্টে ফেলে দিল। ছেলেটা কয়েকবার সরি বলে চলে গেল। ঝুমুর দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখলো, কিন্তু কেন জানি না সব তার ইচ্ছাকৃত মনে হলো। মনে মনে ভাবলো, যদি ইচ্ছাকৃতভাবেই হয় তবে ছেলেটা কার কথায় এসব করলো?